আমরা জানি হিসাবের শ্রেণী হচ্ছে 5টি: খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। খরচ আর সম্পদ ডেবিট দিকে যায়, আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যায়, এটাও আমরা জানি। কিন্তু কোনগুলো খরচ আর সম্পদ, কোনগুলো আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা চিনতে আমরা ভুল করে ফেলি। খরচ আর আয় যদিও সহজে চেনা যায়, আমরা সবাই পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই কোনটা সম্পদ আর কোনটা দায়। আজকে আমি দুইটা সংজ্ঞা বলবো, আপনি জাস্ট এই দুইটা সংজ্ঞার সাথে মিলাই দেখবেন এবং খুব সহজেই কোনটা সম্পদ আর কোনটা দায় আপনি চিনতে পারবেন। সম্পদ হচ্ছে যেটা আগামীতে কাজে দিবে, এমন সবকিছুকে সম্পদ বলে। যেমন আপনি যে মোবাইল ফোনটা ইউজ করেন, আগামীতে কাজে দিবে, সম্পদ। যতদিন পর্যন্ত কাজে দিবে ততদিন পর্যন্ত কিন্তু এটা সম্পদ। আপনি যে ব্যাগটা ক্যারি করেন, এই ব্যাগটা যতদিন পর্যন্ত কাজে দিবে ততদিন পর্যন্ত সম্পদ। আপনার বাবা আপনার জন্য যে বাড়িটা বানিয়ে রেখে গেছে, ওই বাড়িটাও কিন্তু আপনার সম্পদ, কারণ আগামীতে কাজে দিবে। এরপরে দায়, আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। যেমন আপনি ব্যাংকে থেকে ঋণ নিয়েছেন, ব্যাংক ঋণ, তো ব্যাংক ঋণটাকে আপনি ইন ফিউচার পরিশোধ করবেন কি করবেন না? অবভিয়াসলি আপনাকে করতে হবে। সুতরাং তো ব্যাংক ঋণটা আপনার জন্য একটা দায়, কারণ আগামীতে পরিশোধ করতে হবে। তারপরে পাওনাদার, আমরা জানি পাওনাদার মানে হচ্ছে একজন ব্যক্তি যে আমার কাছে টাকা পায়, তাকে ইন ফিউচার পরিশোধ করতে হবে, সেটা পাওনাদার হচ্ছে একটা দায়। এই দুটো সংজ্ঞার সাথে যদি আপনি মিলাই দেখেন, তাহলে আপনি সম্পদ এবং দায় খুব সহজেই চিনতে পারবেন, এবং কোনটা ডেবিট দিকে যাবে কোনটা ক্রেডিট দিকে যাবে তাও আপনারা চিনতে পারবেন। এখন খরচ, সম্পদ ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এইভাবে তো আমরা খুব সহজেই আইটেমগুলোকে চিনতে পারবো। তবে রেওয়া মিলের কিছু ডিফারেন্ট কথাবার্তা যেগুলো রেওয়া মিলকে আরো সহজ করে দিবে। এখন মনোযোগ দেন। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে যায়। একদম চোখটা বন্ধ করে সঞ্চিতি শব্দটা দেখলেই আপনি কোথায় পাঠিয়ে দিবেন? ক্রেডিট দিকে। বিস্তারিত ব্যাখ্যা সামনে করব কেন কিভাবে, আপাতত জাস্ট একটা নিয়ম মনে করে মুখস্থ করে নেন। সকল প্রকার সঞ্চিতি কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। শুধুমাত্র একটা সঞ্চিতি আছে, যে সঞ্চিতিটা যাবে ডেবিট দিকে। সেই সঞ্চিতিটা কি জানেন? পাওনাদারের বার্তা সঞ্চিতি। ভালো মতো খেয়াল করেন, পাওনাদারের বার্তা সঞ্চিতি। এখন এটা কেন ডেবিট দিকে যাবে? আমরা জানি দায় হ্রাস হলে ডেবিট দিকে যায়। দায় তো ক্রেডিট, কিন্তু দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট দিকে যায়। এখন পাওনাদারের বার্তা সঞ্চিতি, এটার সাথে দায় হ্রাসের সম্পর্কটা কোথায়? মনোযোগ দিবেন এইখানে। পাওনাদার মানে তো একজন ব্যক্তি যাকে ইন ফিউচার টাকা পরিশোধ করতে হবে, তাই না? এখন এই পাওনাদারকে পরিশোধ করতে হবে আপনি জানেন, তবে আপনি এইটাও জানেন যে ওরা টাকা পরিশোধ করতে গিয়া হাতে পায়ে দইরা ওই কাছ থেকে কিছু মাফ টাপ চাইয়া কিছু টাকা ছাড় নেওয়া যাবে। ওই যে ছাড় নেওয়া যাবে, এটা হচ্ছে বার্তা। এখন আপনি আনুমানিক চিন্তা করলেন যে 300 টাকা তো আমি মাফ করাইলেন নিমু। এই যে দেখেন, আপনি আগে থেকে একটা অনুমান করছেন 300 টাকা তো আমি মাফ করাইয়াই নিব, 300 টাকা তো আমি ছাড় পাবোই পাবো। এই যে দেখেন, এই উদ্দেশ্য করে আপনি কিছু টাকার একটা সঞ্চিতি তৈরি করলেন, পাওনাদারের বার্তা সঞ্চিতি। ইন ফিউচার পাওনাদারের কাছ থেকে কিছু বার্তা পাইবেন, এই জন্য একটা সঞ্চিতি তৈরি করলেন। এটার নামে হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি। এখন এই পাওনাদারের বার্তা সঞ্চিতি মানে পাওনাদারকে কি পরিমাণ টাকা পরিশোধ করতে হবে না। সুতরাং এটা আপনার দায়কে হ্রাস করে। ধরেন পাওনাদার হচ্ছে 50,000 আর পাওনাদারের বার্তা সঞ্চিতি হচ্ছে 3,000। এর মানে কি 50,000 টাকার পাওনাদার পরিশোধ করতে হবে না, 3,000 কম পরিশোধ করতে হবে। এই 3,000 টাকা আপনার পাওনাদারকে কমাই দিল, মানে 47,000 টাকা পাওনাদারকে পরিশোধ করতে হবে। এখন এই জন্য পাওনাদারের বার্তা সঞ্চিতি হচ্ছে একটা দায় হ্রাস। আর দায় হ্রাস কোন দিকে যায়? ডেবিট দিকে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি হচ্ছে ডেবিট। এরপরে সকল প্রকার তহবিল ক্রেডিট। তহবিল শব্দটা দেখলেই ক্রেডিট দিকে পাঠিয়ে দিবেন। শুধুমাত্র দুইটা তহবিল ছাড়া, নগদ তহবিল, ব্যাংক তহবিল। নগদ তহবিল মানে নগদ কিছু টাকা, আগামীতে কাজে দিবে, সম্পদ। ব্যাংক তহবিল মানে ব্যাংকে কিছু টাকা, আগামীতে কাজে দিবে, সম্পদ। কিন্তু বন্যা ত্রাণ তহবিল, কর্মচারী ত্রাণ তহবিল, তহবিলে টাকা জমা আছে, ঠিক আছে, এটা কি কোম্পানি খাইতে পারবো না? কোম্পানির একটা টেনশন, একটা যে ইন ফিউচার বন্যা হলে মানুষকে দিতে হবে, কর্মচারীদের কল্যাণে খরচ করতে হবে। টাকা আছে কিন্তু নিজের প্রয়োজনে খরচ করতে পারে না, ইন ফিউচার অন্যদের প্রয়োজনে খরচ করতে হবে। এই জন্য এই ক্যাটাগরি সকল তহবিল যাবে ক্রেডিট দিকে, কারণ এগুলো হচ্ছে দায়। সকল প্রকার তহবিল দায়, শুধুমাত্র নগদ তহবিল আর ব্যাংক তহবিল, এই দুইটা আইটেম হচ্ছে সম্পদ। প্রাথমিক এই কথাগুলো মনে রাখেন, ইনশাআল্লাহ আপনার রেওয়া মিল করতে গিয়ে যত কনফিউশন হয়ে যাবে সব দূর হয়ে যাবে। এখন কিছু কিছু আইটেম আছে যেগুলো রেওয়া মিলে যায় না, সেই আইটেমগুলো কি ভালো মতো খেয়াল করবেন। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, সম্ভাব্য দায়। এই 5টা আইটেম ভালো মতো মনে রাখেন। সুরে সুরে
প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, সম্ভাব্য দায়। এই 5টা আইটেম আপাতত মনে রাখেন। আরো কিছু আইটেম আছে, একদিনে সব আলোচনা করলাম না, আগামীতে ধীরে ধীরে আপনারাও বুঝে যাবেন আর কোন কোন আইটেম নেওয়া মিলে যায় না। প্রাথমিক অবস্থায় এটাই মাথায় রাখেন, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, এইগুলো নেওয়া মিলে যাবে না। আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আগামীতে এই টপিক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, রেওয়া মিলে আপনাদের বাকি কনফিউশন দূর করার চেষ্টা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।